হ্যালো এভরিওয়ান, শুরু করছি দি সাইলেন্ট ম্যানর উপন্যাস, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 11। আজ বৃহস্পতিবার। রসিক তালুকদারের আজ রাগ দেখানোর দিন। সকাল সকাল ঘুম থেকে বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে। এর আগের কারণ কেউ জানে না। মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎ বিগড়ে যায়। তখন কারোর সাথে রাগ না দেখালে যেন ভেতরের ভাবটা সরে না। মানুষ যখন রেগে যায় তখন কী করে, চেঁচামেচি করে, কেউ ভাঙচুর করে, কেউ অন্যকে আঘাত করে বসে। না, এটা চরম অন্যায়। কারণে রাগ দেখানো যায়, সবাইকে এটা মেনে নিলেও অকারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না। অকারণে রাগ দেখালে তাকে গর্ধব বলে। আজ সূর্যের দেখা মেলেনি। শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এর কোনো মানে নেই। সূর্যের তাপ ছাড়া প্রকৃতি আজ শীতল হয়ে আছে। চারিদিকে ধোয়া ধোয়া কুয়াশা দেখা যাচ্ছে। কুদ্দুস হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। রশিদ বসার ঘর থেকে ডাকলেন কুদ্দুসকে। কালু, ওই কালু, এদিকে আয়। কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায়। রশিদের কথার পাল্লায় সে পড়তে চাইছিল না, কিন্তু এখন উপায় নেই। কলসি হাতে নিয়েই বসার ঘরে গেল। ভেতরে ওর প্রচুর রাগ। আমজাদ এর কাছ থেকে গিরগিজ ভাষায় সহজ গালি শিখেছেন। আজ তা রশিদের উপর প্রয়োগ করবে বলে নিশ্চিত করল। হাতে কি? রশিদের কণ্ঠস্বর মোটা লাগলো। জি, খেজুরের রস। ছোট দাদারা খেতে চেয়েছে তাই এনেছি। সবাই ঘুম থেকে উঠেছে? ফারদিনা আপা এখনো উঠে নাই। আমি তাকে জেগে তুলব? আমি বলেছি জাগাতে? না, আজ সবাই একসাথে খাবার খাবো। আমার ছেলেদের ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, আমার মেয়েকেও ডাকতে ভুলিস না যেন। আগে একটা কথা বলতে চেয়েছিলাম, বলবো? বল। কুদ্দুস আশেপাশে দেখল কোথাও আমজাদ আছে কি না। সে তার ভাষা নিশ্চয় বুঝে ফেলবে। ফারদিনাও নেই, সেও হয়তো বুঝে ফেলতাম। কি হলো, চুপ করে আছিস যে? কিরগিজ ভাষায় একটা কথা বলবো বলি। তুইও এই ভাষা শিখেছিস? রশিদ অস্পষ্ট হয়ে বলল, এই বিলাতি দেখছি আমার পুরো বংশ বিলাতি করে ফেলবে। সাংঘাতিক। গিরগিটির কিছু চুপ করতে হবে। তুই চুপ করে আছিস কেন বল? সেন আকমাক আঙ্কো আকিল সিন সিন। রশিদ কিঞ্চিত অবাক হলো। হাতের ছড়িটা ঘোরালো মেঝের উপর। গলা পরিষ্কার করে বলল, এটার অর্থ কি? এটার অর্থ আপনি চালাক, সৎজ্ঞানী একজন মানুষ। নিজেকে খুব বেশি চালাক মনে করিস না। যা এখন। রশিদ রস রেখে চা নিয়ে আয়। কুদ্দুস চলে যায়। গতকাল আমজাদ আদিবের সাথে আলিমনগর গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে। আদিবের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছু জেনেছে। সেগুলো খাতায় লিখে রেখেছে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রশিদ রাতে হিসাব নিকাশ করেন। তার মতে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত। হিসাব নিকাশ শেষে করে শুতে যাওয়ার সময় আমজাদের ঘরের দিকে চোখ পড়ে। সে জেগে আছে। রশিদ তার ঘরে গেলেন। আদবের সাথে আমজাদ বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, আপনি আমার ঘরে? রশিদ কঠিন গলায় বলল, আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, বরং ভালোই লাগছে। ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ। এখানকার সবাই খুব ভালো। সবাই ভালো না, এটা ভুল বললে। কার মনের ভেতর কী আছে সেটা আমরা জানি না। আসমাত রশিদের সাথে আর কথা বাড়ায়নি। বিচিত্র গলায় কথা বলছিল। ভেতরে কোনো কানে রাগ ছিল, দমন করার চেষ্টা করছিল। আমজাদ কিছু লিখছিল। রশিদ বলল, তুমি বোকা, গর্ধব, বুদ্ধিহীন। আজমাত ভ্রু উঁচিয়ে তাকালো। রশিদ বলল, তোমাকে বলিনি। এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও। আজমাত হেসে বলল, সেন আকমাক আঙ্কো আকিল সিন সিন। রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে। কিরগিজ ভাষায় তাকে বোকা লোক বলেছে। ওর কথা বুঝে ফেলেছে, জানলে কুদ্দুসই জিতে যাবে। সবসময় কোনো না কোনো কারণে তিনি কুদ্দুসকে গালমন্দ করতে থাকেন। বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়ে শান্ত হয়েছে।
রশিদ রাগ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হলো। রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো। কুদ্দুস চা নিয়ে আসে, চায়ে চুমুক দিল রশিদ। সব কিছু ঠিকঠাক আছেন, তিনি মিথ্যা বলেন না কখনো, নয়তো চায়ে চিনি কম দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করা যেত। ও বেঁচে গেছে। রশিদ দৃঢ় কণ্ঠে বলল, সবাইকে ডেকে নিয়ে আয়, একসাথে বসে খাবার খাবো। আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে। তুই কি চাস আমি অশান্তিতে থাকি? তা কখন বললাম? আপনি আমার সব কথায় দোষ ধরেন। এত দোষ ধরা ভালো না। কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শিখাবি? রশিদের মেজাজ বিগড়ে গেল। সকাল থেকেই রেগে আছেন, মাত্রই রাগটা কমেছিল, এখন আবার বেড়ে গেছে। কুদ্দুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে। জেবুন্নেসার মুখে হাসি নেই, হতাশ দেখাচ্ছে। কপালে একটা টিপ পড়তো, আজ টিপ নেই, নিষ্প্রাণ দেখাচ্ছে। খাবার টেবিলে বসেছে সবাই। ওয়ালনাট কাঠের তৈরি টেবিল, নতুন বানিয়েছে, দেখতে বেশ সুন্দর। টেবিলের উপর কয়েক পদ খাবার সাজানো। খাবার রান্না করেছে ঝিলমিল, ওকে সাহায্য করেছে দুজন দাসী। ঝিলমিলের রান্নার হাত ভালো, যে কোনো মাংসর রান্নার স্বাদ হয়। তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত। সকালে সবাই হালকা খাবার খান, কিন্তু তারা ভাত খান, সাথে হরেক রকমের তরকারি। টেবিলের এক প্রান্তে রশিদ, অপর প্রান্তে জেবুন্নেসা, দুপাশে আদিব ও তার 3 ভাই। আদিবের সামনে বসা ফারদিনা। রশিদ সর্ষে ইলিশ থেকে এক পিস মাছ নিল, তার পছন্দের খাবার। অন্য কারোর দিকে তাকালো না, খেতে শুরু করলো। সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শসা। রশিদ শসায় কচমচ করে কামড় দিল, রাগ সব শসার উপর দেখাচ্ছে। ফারদিনা বলল, আব্বা, বৃহস্পতিবার হলে আপনি রেগে থাকেন, রাগের কারণ আমি জানি না। আমার উপর রাগ দেখাতে পারেন, শসার উপর দেখাচ্ছেন কেন? চুপ বেয়াদব মেয়ে, বিরক্ত করছিস কেন? চুপচাপ খাবার খেয়ে নে। খেতেই আসছি, আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না। আমার মাথা আছে, যার মাথা আছে তার চিন্তা আছে, যার চিন্তা আছে তার রাগ আছে। আমি রাগ দেখাচ্ছি, তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না। ফার্নিটা কথা না বাড়িয়ে শুটকির হাড়ির দিকে হাত বাড়ায়, শুটকির তরকারি দিয়ে ভাত মাখাতে শুরু করলো। আদিব, রায়ান, আরিম, সাইম সবাই একে অন্যের সাথে চাওয়াচাই করলো। জেবুন্নেসা ভ্রু আধভাঁজ করে বলল, তুই শুটকি কবে থেকে খাওয়া শুরু করলি? তোর জন্য শুটকি মাছ খাওয়া ঠিক নয়। রশিদ বিচিত্র গলায় বলল, তুই শুটকি কেন খাচ্ছিস? রেখে দে, মাছ নে। আব্বা, শুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, শক্তি বাড়ে। শক্তি বাড়ে? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? খুব বড় জ্ঞানী হয়ে গেছিস বেয়াদব মেয়ে। চুপচাপ খাবার খান। আমি তো চুপচাপ খাচ্ছি, কিন্তু তুমি চুপচাপ খাচ্ছ না, বেহুদা ঝগড়া করছো। আতিফ ফারদিনা গিয়ে ইশারা করলো, ইশারায় চুপ করতে বলো। ফারদিনা হাসলো। রশিদ জেবুন্নেসারকে লক্ষ্য করে বলল, দেখছিস, আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলে। ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম। জেবুন্নেসা হতাশ ভঙ্গিতে বলল, মা না থাকলে মেয়েরা বেয়াদব হয়, কোথায় কীভাবে কথা বলতে হয় জানে না। ফারদিনা বলল, ফুফু, তোমাকে তো দাদুই বড় করেছে, তোমার সংসার ভাঙলো কেন? তোমার শাশুড়ি স্বামী তোমার দোষ দিয়েছে। জেবুন্নেসা রাগ করে গজগজ করতে করতে বলল, দেখেছিস ভাই, আজকাল ওর ময়ূরের পালক গজিয়েছে, বড্ড সাহস পেয়েছে। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর। রায়ান বলল, তোমরা আজকের দিন হলে ঝগড়া করো কেন? মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে, ছাড়া পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে। তোর বোনকে সামলা, মুখে মুখে তর্ক করছে, বলল রশিদ। ফারদিনা বলল, তর্ক তো মুখে মুখে করতে হয়, হাত দিয়ে কেউ তর্ক করে? বলে চাপা ছড়ে হাসল। আতিফ হাই বলে মাথায় হাত ঠেকালো। রশিদ বলল, আজকাল ও নিশ্চয়ই বেয়াদব কারোর সাথে মেলামেশা করছে, তোদের আড়ালে। ওই বেয়াদবটাই ওকে এসব শেখাচ্ছে, খোঁজ নে বেয়াদবটাকে। ফারদিনা ভাত চিবোতে চিবোতে সুফিয়ানের কথা ভাবলো। সে বেয়াদব না, আদব কায়দা ভালোই জানে। তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে, আগের মতো কাউকে ভয় পাচ্ছে না, কথা পেটে চেপে রাখছে না, যাকে যা ইচ্ছে বলে দিচ্ছে। আতিফ রশিদের ড্রেস টেনে বলল, ঠিক বলেছেন আব্বা, ওই ঝিলমিল একদম সুবিধার না, বেশ চালাক আর চঞ্চল, আমি ওর সাথে কথা বলবো।
বলে আদিব ফারদিনাকে চোখ মারে। ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ তার উপর নজর না রাখে। কুদ্দুস আজমাতের ঘরে খাবার দিয়ে এসেছে। রশিদ বলল, আজমাতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে, ও এখন আমাদের একজন। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব শিক্ষিত এবং জ্ঞানী। ফারদিনা বলল, কিরকিজ বসবাস করলে শিক্ষিত আর জ্ঞানী হয় না, কৃষকরাও শিক্ষিত আর জ্ঞানী হয়। এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখলেই আমার গা জ্বলে উঠছে। ফারদিনা দ্বিধা না করে উঠে গেল। যেমন নেশা মনে মনে বলল, এই মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফারদিনা পেছন পেছন আসলো। কুদ্দুস হাতে একটা চিঠি আজমাত পাঠিয়েছে। ফারদিনা চিঠিটা দিতে দিতে বলল, আপনার জন্য আজমাত সাহেব পাঠিয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। আস্তে ধীরে খুলল। প্রতিটি চিঠির শুরুতে প্রিয় লেখা থাকে। প্রিয় লেখা নেই, দরকারি কথাটুকু লেখা। দরকারি কথাটুকু হলো, সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি, তোলা দেখেছি। এখানে আসার পর তোমার সাথে ঘুরতে ভালো লাগে, অন্য কারোর সাথে না। ইতি আজমাত। অদ্ভুত, চিঠির শুরুতে প্রিয় নেই, শেষে ইতি আছে। কিরগিজস্তানের লোকগুলো অদ্ভুত হয়। কুদ্দুস বলে, একটা কথা বলি, তোর আব্বার কি কথা? আজ কথা শুনতে শুনতে শেষ। বলল, বল। আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা? কিছুই জানালেন না। আমি অপেক্ষায় আছি। যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে। আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝবো আপনি রাজি। ফারদিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা জানাবো। কুদ্দুস চলে যায়। একই সময় হাজির হলো আদিব। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চেয়ারে আরাম করে বসলো। সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, তখন থেকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস? কেন? বাক স্বাধীনতার জন্য। প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, নিজের মতো ঘুরতে, সময় কাটাতে, সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে। তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সম্মান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সব কিছু ভেবেচিন্তে করতে হয় যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে। সিগারেট টানতে শুরু করলো। ফারদিনা আদিবকে ক্ষীণ দৃষ্টিতে দেখল। সৌন্দর্যের দিক থেকে আদিব ভাই নিখুঁত। ধন সম্পত্তি কী নেই, তার উপর তার প্রেম সফল হয়নি। আদিব ভাই একটু একটু আন্দাজ করতে পেরেছে ফারদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে। ফারদিনা তার ভাবনার প্রমাণ ব্যতীত নিশ্চিত করল। মুখ খুঁটে গিয়ে জিজ্ঞেস করবে, তুমি কি সবটা জেনে গেছো? না, সে কিছুই জানে না। জানলে সময় নিত না, বলে ফেলতো। আদিব ভাই তাকে কিছু বলার জন্য সময় নেয় না। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই তুমি কি চাও আমি সুখী হই? প্রতিটা ভাই চায় তার বোন সুখী হোক। তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো? সে দেখতে কেমন হবে, তার অর্থ সম্পদ? আদিব দু হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকে বলল, অর্থ সম্পদ দিয়ে মানুষ সুখী হতে পারে না, পূর্ণতা আনতে পারে না। অর্থ যতটুক হোক, মনের অর্থ দিক থেকে বড় হতে হবে, চরিত্রবান হতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আদিব অর্থ সম্পদের কথা বলেনি, ঠিক সৎ জ্ঞানের কথা বলেছে। সুফিয়ান সঠিক তার চাওয়া ছেলের মতো। ফারদিনা আড়ালে হাসলো। সুফিয়ান তার জন্য উপযুক্ত। রশিদ এবং আর 3 ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না। আদিব ভাই ঠিক রাজি করিয়ে নিবে। ফারদিনা পুনরায় চেপে হাসলো। সিগারেট শেষ পর্যায়ে, 2 টান দিয়েই শেষ। আদিব শেষ দুটো টান দিল না, অ্যাশট্রেতে রেখে দিল। পুনরায় একটা ধরালো। ফারদিনা কৌতূহল নিয়ে বলল, তুমি পুরোটা সিগারেট শেষ না করে ফেলে দিলে কেন? ওটা টানতে ভালো লাগে না, তাই নতুন ধরালাম। ভাই মানুষও কি তেমন? কারোর সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো লাগে না তাকে, নতুন কারোর খোঁজ করে। আদিব সোজা হয়ে পায়ের উপর পা তুলে বলল, সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এক পোশাকে, এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না। ফারদিনার মনটা বিষিয়ে উঠল। সুফিয়ানের সাথে সে দীর্ঘ সময় কাটাচ্ছে, সেও যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হব মানে? আমি ওই ধরনের ছেলেই না, আমার এক রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো। কথাগুলো বলল সুফিয়ান তার 4 জন নতুন কৃষকদের সাথে। ঘরের সামনে উঠানে তারা বৈঠকে বসেছে।
কৃষিকাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞেস করছে, অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে। বদ্রু আর হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে। মাঝে মধ্যে সোলেমান বলে, রাতে আমি একা একা গ্রামে টহল দেই, অনেক চুরি করার সুযোগ পাই। তোরাও একদিন চল, আমরা আবার চুরি করি, কৃষিকাজ দিয়ে পেট ভরবে না। জবাবে বাকিরা বলেছিল, আগে দেখি কি হয় না হয়। সোলেমান বলেছিল, ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে, ওর কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দেবে। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আজ বৈঠকের শেষ পর্যায়ে এসে বদ্রু জিজ্ঞেস করেছে সুফিয়ানকে, আপনি যদি পরিবর্তন হয়ে যান আমাদের ফেলে দেন? সুফিয়ান ভরসাসূচক জবাব দিয়েছে। সুফিয়ান কিছু টাকা বের করে দিয়ে 4 জনকে দিল। ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো, একে অপরের সাথে চাওয়াচাই করলো। সুফিয়ান বলল, সবাই খুশি তো? অনেক খুশি, সবাই একসাথে বলল। সুফিয়ান মৃদু হাসলো। এখন চল, সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যায়। গতকাল ওনার মেয়ে মারা গেছে, সব কিছু ঠিকঠাকভাবে করতে পারলো কিনা জেনে আসি। লাল মিয়া কিঞ্চিত বিস্ময় হয়ে বলল, কোন মজিদ? ওই যে কালো গায়ের রং, মধ্যবয়স্ক বেটা? আপনার খেতেই তো কাজ করে তার কথা বলছেন? হ্যাঁ। লাল মিয়া বলল, ওনার মেয়ে গতকাল মরছে? মানে? ওনার একটাই তো মেয়ে ছিল, 10 বছর আগে মারা গেছে। আমি নিজের হাতে কবর খুঁড়ছিলাম। আজ শুক্রবার, জুম্মার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান। খাওয়া দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল। আজ ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়েছে, কালো চুলগুলো ঝলমল করছে। হাতে খাতা এবং নিব কলম, মনোযোগ দিয়ে লিখছে। লিখতে লিখতে মুখের কোণে মৃদু হাসি চলে আসলো। বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসে, খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তে মুখের কোণে হাসি চলে আসে। এটা যেন সবার বেলায়। সুফিয়ান তার দাদা নিজাম হায়দার, তিনি লেখালেখি করতে ভালোবাসতেন। প্রতিদিন যা ঘটত লিখে রাখতেন। মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলেই লিখে রাখতেন। তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করতেন। তাদেরকে সবাই ঘৃণা করত। নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিলেন, যার অর্থ ব্রিটিশের শাসন, জমি ছিনিয়ে কৃষকের রক্ত শ্রমের দাম, নীল চাষে বাধা দমন তারা চালায়, সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায়। তোমাদের রাজা ভাঙবে, তোমাদের প্রাচীর পড়বে, অন্যায়ের রাজে আর থাকবো না কাল, মুক্তির ফুল ফুটবে, আলো ছড়াবে গ্রামের মাঠে, বিজয়ের ডাক শুনবে সবাই, আজ হোক বা কাল। ব্রিটিশ বাহিনী থেকে 2 জন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন। নিজাম সেখানে উপস্থিত ছিলেন। রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুঁড়ে দিয়েছিলেন তাদের উপর। তার উদ্দেশ্য ছিল ওদের দেয়া। কবিতা পড়ে ওরা দুজনের দিকে চাওয়াচাই করে, নিজাম হায়দারকে বন্দি করে, তাকে অত্যাচার করে। এক পর্যায়ে তিনি মারা যান। সুফিয়ান তার বাবা সিলমন হায়দার তখন তার বয়স ছিল আনুমানিক 16 কি 17। এভাবে দীর্ঘ সময় পার হয়ে যায়। জন্ম নিল সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শের গল্প শোনাতেন তিনি। হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে যাওয়ার পর সে নিতান্ত একা হয়ে যায়। সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিমনগর চলে আসে, কৃষিকাজ শুরু করে, চিন্তা ও চেতনামুক্ত জীবন করে। লিখে পাতাটা শেষ করলো। ফারদিনার কথা মনে পড়ল। তার চঞ্চলতা চোখের সামনে ভাসছে। ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেই হয় না। গতকাল থেকে তার সাথে দেখা হয়নি, বিরক্ত করছে না, এটা ওটা প্রশ্ন করছে না। সুফিয়ান বিরক্ত হলো, প্রচণ্ড বিরক্ত হলো। সিগারেট বের করলো, সিগারেট ধরে ফুঁকলো। ফারদিনা সূর্যের মতো আলোকময়। অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই, যদি অন্ধকারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সুফিয়ানের মাথায় দাদা জানের মতো কবিতা এসেছে। ব্রিটিশদের নিয়ে কবিতা নয়, প্রেমের কবিতা। হাতে খাতা আর নিব কলম তুলে নিল। সাদা পৃষ্ঠা বের করলো। কলমটি কালির দোয়াতে চুবিয়ে লিখতে শুরু করলো।
তোমার চোখে নীল নদীর ঢেউ চেয়ে থাকে চুপ করে, কিছু না বলেই। চুলে তোমার রাতের ছায়া খেলা করে, কেটে যায়, মনটা আমার হারিয়ে যায়, বুঝে না কেন তাই। ফারদিনা, তুমি যেন পূর্ণিমা রাতের গান, তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানলা খান। তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস, তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস। খাতা রেখে দিল, কলম কালির দোয়াতে রেখে দেয়। সিগারেট নিভে গেছে, সিগারেটের নেশা ছাড়তে হবে। সলেমান উপস্থিত হয়, পরনে ফতুয়া, একদম ময়লা ভরপুর, লুঙ্গি একপাশে উঠানো, চোখের নিচে কালো দাগ। সুফিয়ান যে জিজ্ঞেস করলো, দিনে তোর কাজ নেই, এসেছিস কেন? আপনি তো বললেন রাতে গ্রামে টহল দিতে, সন্দেহজনক কিছু ঘটলে যেন আপনাকে জানাই। কিছু জানতে পেরেছিস? সুফিয়ান এক পা তুলে ঘাটের উপর রাখলো, সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভর করে রাখলো। আমাদের গ্রামের আলিরহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল। ওদের আমার সুবিধার মনে হয় নাই। ওদের সাথে ভারী কিছু একটা ছিল। ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার দেখি নাই। সুফিয়ান চুপচাপ রইল। সলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে বলল, আপনি এভাবে বসেছেন কেন? কেন? ব্রিটিশরা এমনি বসে। আপনি সত্যি কৃষক তো? সুফিয়ান শব্দ করে হাসলো, বসা থেকে উঠে দাঁড়ালো, হাসি থামালো। সলেমানের কাঁধে হাত রেখে বলল, আমি মিথ্যা বলি না, আমি একজন কৃষক, কখনো জমি চাষ করি। আমি একজন রাখাল, কখনো দূর দূরান্তে গরু মহিষ চড়াই, শখে বসে বাঁশি বাজাই। আপনি বাঁশি কখন বাজান? শিখলেন কীভাবে? কখনো তো শুনি নাই। সুফিয়ান দুহাত পেছনে নিয়ে সাহেবের মতো দাঁড়ালো, বলল, গরু মহিষ যখন চড়াতাম একা একা নির্জন বনে বসে থাকতাম, বাঁশির সুর ধরলাম, সঙ্গী হলো বাঁশির সুর। সুফিয়ানের কণ্ঠে ব্যাকুলতা। সলেমান প্রসঙ্গ পাল্টে বলল, গত পরশু রাতে আরও একটা জিনিস দেখেছি। সলেমানের চোখে মুখে লাজুকতা। সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো, চোখের ভাষা হুঙ্কার। সুলেমান মাথা নত করে ফেলল। সুফিয়ান চোখ সতেজ করে বলল, আমায় আর ফারদিনাকে দেখেছিস তাই তো? লন্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করছিলি আমাদের। আমি বিষয়টা লক্ষ্য করেছি। আপনি এত কিছু কীভাবে লক্ষ্য করেন? আমার চোখ চারটা। কয়টা? চারটা। আপনার কেন জমিদারের মেয়েরে সুন্দর মানাইছে বলে দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না মানিয়েছে হবে, মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস। শুদ্ধ ভাষা ব্যবহার করবি। কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যের খাবারের ব্যবস্থা আমরা করি। আমাদের মূল্য বেশি কিনা? বেশি। হালাল টাকায় বরকত বেশি। তোর বউ অসুস্থ ছিল, গুরুতর রোগ হয়েছিল, চুরির টাকাতে চিকিৎসা করিয়েছিস, ভালো হয়নি, চুরি ছেড়ে দিয়েছিস পর তোর বউ এখন সুস্থ। এটাই হলো হালাল আয়, বুঝছিস? সলেমানের হৃদয় ভেদ করলো কথাগুলো। হালাল টাকায় বরকত বেশি। কয়েকদিন হয় বিষয়টা বুঝতে পেরেছে। এতদিন চুরি করে মোতার টাকা হাতিয়ে নিয়েছে। ঘরে ভালো ভালো খাবার হয়েছে, কিন্তু হজম হয়নি, মানসিক শান্তি ছিল না। আজকাল সলেমান সে শান্তিটুকু পাচ্ছে। বিনয়ের সাথে বলে, আল্লাহ পাক আপনার ভালো করুক। আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে। ওর চোখে জল আসলো, পাপড়ি ভিজেনি, মনি অব্দি এসে আটকে গেল। সুফিয়ান বলল, কখনো যদি তোদের ছেড়ে চলে যায়, আমার উপদেশগুলো ভুলিস না। এটাই আমার ভালো হবে। ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটলো সুফিয়ান। পাশে সলেমান কৌতূহল নিয়ে বলল, আপনি সারাদিন কী লেখেন? আমার দাদা লিখতে পছন্দ করতেন। না বলা কথাগুলো উনি লিখে রাখতেন, সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন, এবং কি কারোর উপর রাগ অভিমান হলেও লিখতেন। আমি দেখিনি, শুনেছি। আমিও তার মতো সব কিছু লিখে রাখি। ঘরের সামনে সুফিয়ানের অশ্বক ধ্বনি তুলল। সুফিয়ান কাছে এগোয়, হাত বুলিয়ে গায়ে। অশ্বকটির গায়ের রঙ লালচে বাদামি। সুফিয়ান আদর করে নাম দিল রাঙা, বলল, আজ থেকে তোর নাম রাঙা। অশ্বকটি পুনরায় ধ্বনি তুলল, আনন্দ পেয়েছে। রাঙা মাথা নুইয়ে দিল, ভীষণ আদর দরকার। সুফিয়ান সকাল থেকে একবারও ওর কাছে আসেনি। সলেমান বলল, রাঙা। দুপুর গড়িয়ে বিকালের আগমন ঘটল ধরণীতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ল।
কুয়াশার চাদর দিয়ে ঢেকে ফেলল গ্রামকে। বদ্রু হাবলু ক্ষেতে এখনো কাজ করছে। সুফিয়ান দুহাত পেছনে রেখে ধীর পায়ে ক্ষেতের আইলে হাঁটছে। কাদার গন্ধ ভেসে আসছে, ভারী টকটকে নোনা ধরা গন্ধ। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রু আর হাবলুকে উদ্দেশ্য করে বলল, আজ আর করতে হবে না, চলে যা। ওরা ক্ষেত থেকে উঠে চলে যায়। সলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের ছেড়ে দিলেন কেন? ভোরবেলা থেকে ওরা কাজ করছে, আপনার মনে অনেক মায়া। সুফিয়ান একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়া অত্যন্ত খারাপ জিনিস। মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে নেয়। সলেমান তার রেস্ট নিয়ে কিছু বলতে পারল না। ফারদিনা ঝিলমিল আসছে তাদের দিকে। সুফিয়ান দেখেনি। সলেমান বলল, আপনার ছায়া ওই চলে আসছে। হাতের ইশারায় দেখিয়ে দিল। ফারদিনার পরনে খয়েরি রঙের শাড়ি, আর চুলগুলো ছেড়ে দিয়েছে, শীতের পোশাক নেই। ঝিলমিল হাঁটছে আর খাচ্ছে। সুফিয়ান বিরক্তিকর ভাব নিল। খুশি হয়েছে, বুঝতে দিলেই সর্বনাশ। ফারদিনা সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল, গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি। তুমি গোলাপ চারা দেখতে আসনি? কেন আসনি? নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি? সে নিশ্চয় মেহের। আমি জানি ওই হবে। আমি তো ওর মতো কোমর দুলেই নাচতে পারি না, তাই না? সুফিয়ান ঠোঁট উল্টিয়ে নিঃশব্দে হেসে ফেলল। ফারদিনা তার হাসি দেখে হাঁ হয়ে রইল। হাসির মাঝেও ভূত থাকে। হ্যাঁ, হাসলে নাক ছাড়িয়ে যায়, মুখ বিশাল হয়ে যায়, নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না। তার হাসি নিখুঁত। মুগ্ধতার সাথে দেখলাম। সুফিয়ান থেমে গেল। ফারদিনার সাথে গতকাল থেকে দেখা না হতে বিরক্ত হয়েছে। সত্যটা বলা যাবে না, মিথ্যা বলা পাপ। এমন কিছু বলতে হবে যাতে যাদের মিথ্যা না বলতে হয়। একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? ফারদিনা আঙুল নাচিয়ে নাচিয়ে বলল, যেটাই বলো, মিথ্যা বলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দিনের বেলা বাইরে বের হয়েছ কেন? কেউ দেখে ফেললে বিপদ। আব্বা ভাইয়েরা একটা শালিশে গেছেন, ফুফু ঘরে আছেন, উনি দেখলে আর কি। আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। সলেমান পেছন থেকে বলল, ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমাকে সুফিয়ানকে ছাড়া ভালো লাগে না? বলে দাঁত বের করে হি হি করে হেসে উঠল। ওর টেনে ঝিলমিলও হাসলো। সুফিয়ান গরম চোখে সলেমানকে দেখল। সলেমান চুপ হয়ে গেল। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, সারাদিন পাখির মতো ছটফট করো, তোমার ছটফটানি আমাকে বেশ বিরক্ত করে। শিগগিরই আর তোমাকে আমি বিরক্ত করবো না, দেখো। সুফিয়ান থাপড় দেওয়ার ভান করে বলল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না আমার। মারবে আমাকে? মারতেই পারি। সুফিয়ান রেগে গেল, চোখ দুটো লাল হয়ে গেল। বলল, আমার সামনে এই ধরনের কথা বলবে না, মেরেই ফেলবো। ফারদিনা নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার হাতে মরতে যাই বাসিওয়ালা। তোমার লজ্জা শরম নেই? তুমি লজ্জা কে নিয়েছো, মেদব মেয়ে? ফারদিনা হাসলো। সুফিয়ান বিরক্ত হলো। খুব চেষ্টা করছে বিরক্তিকর রূপটা ধরে রাখতে, হচ্ছে না। নিমিষে নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর। হাসছো কেন বেহায়া মেয়ে? তুমি জানো কাল আব্বাও আমাকে বেদব বলেছে, আজ তুমি বলছো? দুজনেই আমার প্রিয় মানুষেরা মুখে বকাঝকা শুনতে ভালো লাগে। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো প্রিয় মানুষ না। বিরক্তিকর অভিনয় হচ্ছে না? একদম হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার। সিগারেট ধরলো। ফারদিনা বলল, আজ স্যার তোমাকে সিগারেট খেতে দেবো না। বলে সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে ক্ষেত ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সলেমান ঝিলমিল হা করে তাকিয়ে রইল। ঝিলমিল বলল, কি, তুমি দৌড়ে ওর পেছনে গেলে না কেন? আমি তো ভাবছি তুমি ওর পেছনে দৌড়ে ওকে ধরবে। সুফিয়ান ঠোঁট কামড়ে বলল, আমি তোর ভাবনায় চলি না, আর এই মেয়েটা আমায় অযথা জ্বালাচ্ছে। চল আমরা যাই, অপেক্ষা করতে করতে চলে আসবে বোকা মেয়ে। নীলিম বলল, সত্যি তোমার ওর লেগার টান নাই? না, সত্যি নাই। আমি মিথ্যা বলি না। 3 সত্যি কাও, 1 সত্যি, 2 সত্যি। সুফিয়ান থেমে গেল। 3 সত্যি বলার আগে জঙ্গল থেকে ফারদিনা তীর্যক কণ্ঠ ভেসে আসে। সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল। ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না। সন্ধ্যার আধার ছুঁয়ে গেল জঙ্গল। সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলো, ফারদিনা। অস্থির চোখে এদিক ওদিক তাকালো। ফারদিনা একটা গাছের আড়ালে আছে। সুফিয়ান এর সিগারেটটা দেখছে। সুফিয়ান খেপে গেল।
রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ফারদিনার কাছে হাঁটু ভাঁজ করে বসে বলল, তুমি চরম বেয়াদব মেয়ে, শুধরাবে না তাই না? দিন দিন জ্বালাচ্ছ। একদিন আমি তোমার ফরফরানি একেবারে বন্ধ করে দেব। সুফিয়ানের কথা গায়ে লাগলো না। সে হাসলো, তবে নিঃশব্দে। সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না, বলল, আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল, চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন। আমার মা চঞ্চল ছিল, কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে। ধুর বোকা মেয়ে, মেয়েরা হচ্ছে ফুলের মতো, তাদের আস্তে ধীরে ধরতে হয়, তাদের সাথে কোমল আচরণ করতে হয়, বুঝছো? বুঝছি। আমাকে এক্ষুনি যেতে হবে, আমি যাই। আজ রাতে আর তোমার সাথে কথা হবে না বলে ফারদিনা ছুটে চলে গেল। সুফিয়ান পেছন থেকে বলল, রাতে অপেক্ষা করব। সোলেমান আর সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে। পূব দিকের রাস্তা থেকে ফারদিনা দোতলা ঘরটা দেখা যায়। প্রতিদিন আলো জ্বলে, লণ্ঠন মোমবাতি আলোয় সোনালি রংটা দেখা যেত, আজ দেখা যাচ্ছে না। ঘরটা অন্ধকার। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠল, উদাসীন লাগছে নিজেকে। সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে, গতকাল রাতে তাকে বিরক্ত করেনি, আজ রাতেও আসেনি। হঠাৎ তার কি হলো? হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে। সোলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝলো আজ ফারদিনা আসেনি। ঘর অন্ধকার, তার মন খারাপ। সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল। মজিদ মিয়ার খবর পেয়েছেন? ও নাকি মরা মেয়েকে আবার মারছে। অদ্ভুত লোক। সুফিয়ান নত স্বরে বলল, হ্যাঁ, আত পাগল, বাদ দে তার কথা। সুফিয়ানের কণ্ঠ ক্লান্ত। সোলেমান প্রসঙ্গ পাল্টায়, গলায় কাশি দিয়ে বলল, আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন? আমিও ভাবছি, আপনার মন তোলা, ভালোবাসেন তারে? সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছিল। ভালোবাসা আমাকে বন্দি করেছে, আর সেই বন্দিশালার চাবিকাঠি ফারদিনার কাছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ নিয়ে খুব দ্রুত আসবে আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।